লক্ষ্য করে দেখবেন যে প্রথম স্টেটমেন্ট কে দিয়েছিল। প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন নট পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সেনাবাহিনীর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা প্রথম স্টেটমেন্ট দিয়েছিল যে এই বাড়িটা ভাঙা হয়েছে, কারণ হলো এখানে পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র হয়েছিল। কাজে আমরা ওই বঙ্গবন্ধু ভাড়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে আপনি এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবেন যারা পাকিস্তানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধকে টার্গেট করে বঙ্গবন্ধু যেহেতু স্বাধীনতা করেছেন এই জন্য এটা করেছে। এবং গোপালগঞ্জে একই ব্যাপারে যারা এগুলো বলে তারা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের শক্তি না। যেহেতু বিদেশ থেকে এগুলো ছড়ানো হচ্ছে, তারা সংশ্লিষ্ট যে দেশে আছে সেই দেশের গভর্নমেন্টের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার কোনো পথ আছে কিনা? অন্য একটা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনগণের অশান্তি ক্রিয়েটের জন্য কোনো কারণ সৃষ্টি করে তাহলে ওইখানেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আর ইন্টারন্যাশনালি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, ফেসবুক ইউটিউবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, বাংলাদেশও ব্যবস্থা নিতে পারে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস এর চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ। মঞ্জিল মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আলোচনা করতে চাই যেভাবে মানবাধিকার তো লঙ্ঘন হচ্ছেই, একটি বিশেষ জেলাকে কেন্দ্র করে আমরা নানান ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, ঘটনা অঘটন, এবং বিদেশ থেকে কোনো কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট তারা নানান ধরনের হেট স্পিচ ছড়িয়ে আসছে, শুধু গোপালগঞ্জকে কেন্দ্র করে নয়। গোপালগঞ্জকে কেন্দ্র করে নতুন ভাবে যেই শব্দগুলো আমাদের কানে এলো যে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে, একেবারে অবরুদ্ধ করে ফেলা হবে, মেইন স্ট্রিমের সঙ্গে যদি গোপালগঞ্জের সাধারণ মানুষ ইনভলভ না হয়, আপনি এটিকে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘন অথবা আইনের লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। দেখুন, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কেউ কেউ হয়তো বলতে পারে, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অত গুরুত্ব দিই না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা নাকি ক্ষমতায় আছেন বা এখানে রাজনীতি করছেন তারা কি বলেন এটা আমার কাছে মুখ্য বিষয়, অথবা প্রশাসন কি বলেন এটাও আমার কাছে মুখ্য বিষয়। এমনিতে তো গোপালগঞ্জ নিয়ে যে একটা উত্তেজনা সেটা আপনি জানেন, অনেকেই আপনারা মিডিয়ায় বলেছেন যে বগুড়া জিয়াউর রহমানের এলাকা, তারপরে গোপালগঞ্জ বঙ্গবন্ধুর এলাকা, তারপরে এইরকম অনেক রাজনীতিবিদ আছেন যাদের এলাকায় তারা খুব পপুলার, সেখানে সারা দেশ থেকে। তার রংপুরে এরশাদের এলাকা, আপনি জানেন যে এরশাদ ক্ষমতাচ্যুত হয়ে জেলে থাকতে 5টা সিট তাদেরকে দিয়েছিল। সেটা কিন্তু ওই এরশাদের ওই এলাকায় বাড়ি দেখিয়ে এটা হয়েছিল, তাই না? এগুলোর সঙ্গে রাজনীতি কম জড়িত থাকে। এখন এই যে আজকে যে পরিবর্তনের মাধ্যমে, বিশেষ করে আমার অ্যানালাইসিস, আমি মেবি আই এম রং, মেবি আই এম কারেক্ট, কারণ আমি তো রাজনীতি বিশ্লেষক না, তারপরে আইনজীবী হিসাবে বা সমাজের বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমার যেটা অ্যানালাইসিস সেটা হলো যে মূলত এই যে টানাপোড়েন সবকিছু দেখছেন এখানে দুইটা পক্ষ, একটি হলো স্বাধীনতা আর একটি হলো স্বাধীনতার বিপক্ষে। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 71 সনে, এই স্বাধীনতার যুদ্ধটাকে অনেকে মেনে নিতে পারেন নাই, যারা হেরেছেন তারা বিভিন্ন ভাবে মূলত যত কিছুই করুক, রাজনীতি করুক, যাই করুক, মূল টার্গেটটা থাকে এই স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু আর স্বাধীনতার যুদ্ধ আর সংবিধান। আপনি যদি আলোচনা দেখেন আপনি তাহলে সরাসরি বুঝতে পারবেন যে কেন টার্গেট। এই যে 32 নম্বর আপনি ধরেন ভেঙেছে বাঙালিদের, বাংলাদেশের কয়েকজন লোকজন গিয়া ওখানে এটা ভেঙেছে, তাই না? কারো কারো আপনার কি বলে নির্দেশনা ছিল, কারো কারো আহ্বান ছিল এবং সরকারের প্রচ্ছন্ন সমর্থন ছিল, এবং সেনাবাহিনীরও আপনার পরোক্ষ সমর্থন ছিল, যার ফলে এটা হয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখবেন যে প্রথম স্টেটমেন্ট কে দিয়েছিল, প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন নট পাকিস্তান গভর্নমেন্ট, পাকিস্তান সেনাবাহিনীর যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তারা প্রথম স্টেটমেন্ট দিয়েছিল যে এই বাড়িটা ভাঙা হয়েছে, কারণ হলো এখানে পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র হয়েছিল। কাজে আমরা বঙ্গবন্ধু ভাড়ার সঙ্গে যারা জড়িত তাদেরকে আপনি এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবেন যারা পাকিস্তানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধকে টার্গেট করে বঙ্গবন্ধু যেহেতু স্বাধীনতা করেছে এই জন্য এটা করেছে। এবং গোপালগঞ্জে একই ব্যাপারে যারা এগুলো বলে তারা কোনোভাবেই স্বাধীনতার পক্ষের শক্তি না। তারা গোপালগঞ্জে যেহেতু বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনতা হতো না, অর্থাৎ গোপালগঞ্জ কেন বঙ্গবন্ধুকে জন্ম দিল এইটাই কিছু লোকের একটা বক্তব্য, কিন্তু এটাকে মেজরিটি ভাবার কোনো সুযোগ নাই বা এটি নিয়ে আমি মনে করি যে আলোচনা করার দরকার নেই। অবশ্যই যেখানে যখন অপরাধ হবে, যখন এটা অ্যাকশনে যাবে, ধরেন এনসিপি যখন গেল
তারা এমন ভাবে একটা আলোচনা প্রচারণা চালানো যে তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের পরে আক্রমণ করবে। এবং সেই ক্ষেত্রে গোপালগঞ্জের লোকজনও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে তারাও প্রস্তুতি নিয়েছে, এবং দুইটা প্রস্তুতির কারণে কিন্তু এখানে ঘটনা ঘটেছে। আর অন্য কোনো প্রস্তুতি ছাড়া টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছু বলতে পারে। কারণ সোশ্যাল মিডিয়ার কথাগুলো হলো কি, এটাকে আপনার যদিও মত প্রকাশের স্বাধীনতা বলা হচ্ছে, কিন্তু আমার একটু ভিন্ন মত আছে যে সোশ্যাল মিডিয়া মত প্রকাশের স্বাধীনতা হতো যদি সাবজেক্ট টু আপনি যে মত প্রকাশ করছেন এটাকে যদি আপনার কমেন্টে আবার এই মত প্রকাশের বিরুদ্ধে কথা বলার সুযোগ না থাকতো। যার যার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, কিন্তু আমি একটা কথা বললাম, আপনি 50 জনে আমার কথার উপরে কাউন্টার আমাকে উল্টোপাল্টা কথা বলবেন, আমাকে হ্যারাস করবেন, আমাকে গালি দিবেন, এটা তো মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যায় না। কাজে সোশ্যাল মিডিয়াকে যারা মত প্রকাশের স্বাধীনতা বলে, আমি এখানে একটু দ্বিমত পোষণ করি, এটা মত প্রকাশের স্বাধীনতা না। কারণ এখানে আপনার অনেক নোংরামি হয়, এবং এই জন্য আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া যারা দেখে তাদের যোগ্যতা থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে প্রকৃত জিনিস বের করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হলো, আমি 40-50টা ইউটিউব সারা বিশ্বব্যাপী যারা চালায়, বাংলাদেশ চালায়, এটা দেখতে দেখতে আমার 1-2 মাস সময় লেগেছে যে কোন ইউটিউব চ্যানেলগুলো আসলে আমার কিছু শেখার আছে, জানার আছে, কোনগুলো হলো ফালতু ইউটিউব, যেগুলো হলো 2 নম্বরই করে আপনার পয়সা কামানোর জন্য, ডলার কামানোর জন্য অদ্ভুত অদ্ভুত নিউজ দিয়ে দেবে। হয়তো দেখা গেল যে শেখ হাসিনা গ্রেপ্তার, নাইলে দেখা গেল খালেদা জিয়ার মৃত্যুবরণ, নাইলে দেখা গেল যে ইউনূস সাহেব পালাইয়ে গেছে, এই সমস্ত দিয়ে তারা পয়সা কামায়। এগুলোর মধ্যে কিন্তু আপনি যদি সচেতন দর্শক হন তাহলে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করা যায়, আপনি দেখবেন। এবং এটি যদি মানুষ নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে এটি ওর থাকবে না। 1 মিনিট আমি একটু যোগ করবো আপনার প্রশ্নের আগে। সেটা হলো, দেখেন আমাদের দেশে গ্রামে আমরা যখন ছোট ছিলাম তখন দেখবেন, আপনি নিশ্চয়ই আপনি দেখেছেন গ্রামের পাশে ক্যানভাসাররা আপনার রাস্তায় যখন ক্যানভাস করতো, বক্তৃতা দিত, আমরা স্কুলের ছাত্ররা সব দাঁড়াই যেতাম, দাঁড়াই গিয়ে ওখানে হাসাহাসি করতাম। কেন, ওদের অঙ্গভঙ্গি, বিভিন্ন বক্তব্য, হাসাহাসি করে ওই ওই আনন্দটা ওখানেই আমার শেষ। ওখান থেকে কিন্তু আমার শিক্ষার কিছু নাই, কিন্তু আমরা একটা আনন্দ নিতাম। তো এই যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, এটাকে আমি মনে করি ক্যানভাসারদের মতো, অর্থাৎ ওখান থেকে তারা ক্যানভাস করে পয়সা ইনকাম করে, ইয়ে করে, এগুলো আমাদের ইগনোর করাই ভালো। তবে হ্যাঁ, আপনি সিলেক্ট করবেন কোন সোশ্যাল মিডিয়া, কোন ইউটিউব গুলো ভালো তথ্য পেতে পারেন, সেগুলো আপনি দেখবেন, আলোচনা করবেন, ইটস গুড। আমি আপনার সঙ্গে একমত মঞ্জুর মসজিদ, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে কোন জিনিসটা আমি পিক করব, কোনটা করব না, কোনটা আমার জন্য পজিটিভ, দেশের জন্য, রাষ্ট্রের জন্য। কিন্তু বাস্তবতা তো এটি যে তাদেরকে থামানো যাচ্ছে না এবং তারা একটি প্রভাব বিস্তার করছে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখলাম মব কায়েম হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো, প্রশাসন নিশ্চুপ। আপনি এর মধ্যে বলেছেন, আমি নতুন করে বর্ণনা করতে চাই না, হচ্ছে তো। এবং আপনি যেটা বললেন যে এনসিপির কোন কোন নেতার বক্তব্যে এই ধরনের উস্কানি ছিল যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে, এবং সেই বিষয়ে কিন্তু ওই ধরনের ওই সোশ্যাল অ্যাক্টিভিস্টরা তারা আহ্বান জানিয়ে আসছে। তাহলে এইটাকে আমি ইগনোর করলাম, কিন্তু কাজ হয়ে যাচ্ছে, চরম একটা বিভক্তির সৃষ্টি করা হচ্ছে, গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটাকে আমি কেন সিরিয়াসলি নেব না? দেখুন, আমি আপনাকে আগেই বললাম যে হ্যাঁ, অবশ্যই আপনি যখন অ্যাকশন হবে, সে অ্যাকশনের বিরুদ্ধে তো আপনার ব্যবস্থা নিতে হবে, সেটা সরকারের পলিসি। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভেঙেছে সরকার ব্যবস্থা নেয় নাই, কিন্তু পরবর্তীকালে এখন লেটেস্ট এসে দেখেন অনেক জায়গায় কিন্তু মবের ব্যবস্থা নেওয়া হচ্ছে, এক্সেপ্ট সেই মবটা যদি আওয়ামী লীগ সমর্থিত ওই সময়ের যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কোনো অ্যাকশন হয় না। কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু অনেক অনেক জায়গায় আপনার অ্যাকশন করা, সেনাবাহিনীর প্রধানও বলেছেন, বা কিছু কিছু জায়গায় সরকারের আসলে এই মব ক্ষমতা, মব ভায়োলেন্সকে আপনার নিয়ন্ত্রণ করা বা তাদেরকে অ্যাকশন নেওয়ার সক্ষমতাটা কম। কারণ হলো যে মব যারা করে তারা তো সরকারের সমর্থকই, তা আপনি আপনার সমর্থক গোষ্ঠীর উপরে কিভাবে আপনার স্টিম রোলার চালাবেন? যদি সমর্থক গোষ্ঠী আপনার বিরুদ্ধে হয়, যেটা গোপালগঞ্জে হয়েছে আপনার বিরুদ্ধে, আপনি ধরে নিচ্ছেন যে গোপালগঞ্জের সমস্ত লোক আপনার সরকারের বিরুদ্ধে, কিন্তু গোপালগঞ্জে জামাত ইসলামের কমিটি আছে, বিএনপির কমিটি আছে, এনসিবির কমিটি আছে, তাই না, সবারই কমিটি আছে। তাই সেই ক্ষেত্রে আপনার এই সব লোক তো আর আওয়ামী লীগের সমর্থক না। এই আওয়ামী লীগের সময় কিন্তু গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ছিল, তারা কিন্তু কয়েক হাজার ভোট পায়। অথবা আপনি ওই এলাকা পুরোটাই এই ধরনের যে আপনার বিদ্বেষ, এই ধরনের বিভক্তি যদি আপনি সৃষ্টি করেন, এটা দেশের জন্য, সমাজের জন্য ভালো না। আর আমি আপনাকে বলি, হ্যাঁ, যদি আপনি দেখেন এইটা গত সরকারের সময় আপনি দেখবেন, যখন এই জঙ্গি দমনের কথা বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যদি আপনি কোনো শেয়ারও করতেন আপনাকে কিন্তু তখন জবাবদিহি করতে হতো। বর্তমানে তো এটা সরকার করতে পারে, কারণ সোশ্যাল মিডিয়া, আমি বলছি যে বাংলাদেশের গুলো তো করতেই পারে,
বিশেষ করে ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় যদি রাষ্ট্রের নিরাপত্তা, দেশের স্বাধীনতা অথবা কোনো ধর্মীয় বিষয়, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি থাকে, তাহলে সরকার তো সে ব্যবস্থা নিতে পারে। আইন আছে, তো আইন তো আছে সরকারের কাছে। নতুন যে আইন করলো সেখানেও কিন্তু এই আইনের অন্তর্ভুক্ত আছে, মত প্রকাশের কথাটা নাই। কিন্তু এই যে সন্ত্রাস করে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কোনো আলোচনা করে বা নির্দেশনা দিয়ে কোনো রকম ধর্মীয় আপনার অনুভূতিতে আঘাত, রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি, এগুলো সরকার ব্যবস্থা নিতে পারে। কিন্তু এখন কথা হলো যে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে সেখানে আপনি কি করতে পারবেন? তবে একটা অল্টারনেটিভ আছে, আমি আপনাকে একটু উদাহরণ দেই। ডক্টর তুহিন মালিক, আপনারা চিনেন সবাই, উনি আমেরিকাতে বসবাস করেন। গত সরকারের সময় ওনার ফেসবুক হ্যাক করে দুইটা আপনার ভদ্রলোক তারা গোপনে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাতো, এবং এইটা উনি বারবার ফেসবুককে বিভিন্ন জায়গায় রিকোয়েস্ট করার পর এটা বন্ধ করতে পারেন নাই। যখন আমার সঙ্গে আলোচনা হলো একটা বিষয়ের উপরে, আমিও সেটা দেখলাম, তখন ওনাকে বললাম যে আপনি জিডি করে আপনি ফেসবুককে লেখেন, না লেখলে আমাকে আইনজীবী নিয়োগ করেন। পরে উনি আমাকে আইনজীবী নিয়োগ করলেন, এবং আমি তখন ফেসবুককে লিগ্যাল নোটিশ দিলাম যে এই যে দুটো ফেসবুকের যে ফলস আপনার অ্যাকাউন্ট আছে, যার মাধ্যমে এই ব্যক্তির উপরে এইরকম বিভিন্ন রকম মানহানিকর বক্তব্য দেওয়া হচ্ছে, এটা যদি আপনি উইথড্র না করেন তাহলে আমরা লিগ্যাল অ্যাকশনে যাব। ওই অ্যাকাউন্ট দুইটা কিন্তু ফেসবুক পরবর্তীকালে ইমিডিয়েটলি বন্ধ করে দিয়েছে, এবং এইটি কিন্তু একটা লিগ্যাল অ্যাকশন। আপনি জানেন যে ফেসবুক, ইউটিউবের বিরাট একটা কমিটি আছে। আপনারা যে বলছেন রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো কিছু যায়, আপনারা কেন সেখানে বলছেন না? ফেসবুক, ইউটিউবকে বললে ওদের তো একটা বিরাট টিম আছে, তারা তো দেখবে যে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিনা। কেউ কি বলেছেন যে এই যে বাংলাদেশে যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, সেই কর্মকাণ্ডের জন্য অমুক ফেসবুক থেকে অমুক ইউটিউব থেকে পোস্ট দিয়েছে, সেই কারণে এই ধরনের বিশৃঙ্খলা ঘটনা হয়েছে? আপনারা তো কেউ বলেন না ফেসবুকে, ইউটিউবে। বলেন না গেলে লিগ্যাল অ্যাকশনে যান, নিশ্চয়ই ব্যবস্থার সুযোগ আছে। ব্যবস্থার সুযোগ নাই তা না, মত প্রকাশ আপনি করতে পারেন, আপনি বলতে পারেন বঙ্গবন্ধুকে ভালো লাগে না, সে স্বৈরাচার, এগুলো মত প্রকাশ। কিন্তু যখন আপনার বাড়িটা ভাঙবেন, এটা তো আর মত প্রকাশ না, এটা তো অ্যাকশন। অর্থাৎ অ্যাকশনের ব্যাপারে ফেসবুক, ইউটিউবে আপনার লিগ্যাল ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আপনারা নিতে পারেন। আপনার পছন্দ না হলে যার মধ্যে হবে না তার মধ্যে ব্যবস্থা নেন, কিন্তু সেটা আপনি নিচ্ছেন না কেন? আমি তো সুযোগ আছে তো। আর সবচেয়ে কথা হলো, আমি যেটা আহ্বান জানাবো সেটা হলো, ওই যে আপনি একটা কথা বলেন, এটা আমি খুব দ্বিমত পোষণ করি, ফলোয়ার। ধরেন আপনার একসময় বলা হলো যে এই পরিমণি, উনি যখন অ্যারেস্ট হয় তখন দেখবেন উনি ফেসবুকে সরাসরি লাইভ এসেছিল, ওনার ড্রেসটা দেখেন। এবং আমি দেখেছি, আমার কাছে ফ্যামিলির কাছে দেখা আমার জন্য খুব লজ্জাজনক লেগেছে। এই সমস্ত লোকজনের তো বহু ফলোয়ার থাকে। এখন কি বলছেন ফলোয়ার, 1 কোটি ফলোয়ার, এটাকে ফলোয়ার বলে না, এটা হলো আপনি সংযুক্ত হয়েছেন। ফলোয়ার মানে আজকে যদি ফখরুল ইসলাম সাহেব আলমগীর, তারেক রহমান বক্তৃতা দেয়, বলে যে তোমরা সব বাইতুল মোকাররমে চলে আসো, ওরা চলে আসবে, এইটাকে বলে ফলোয়ার। এটা আওয়ামী লীগেরও ফলোয়ার আছে, বিএনপিরও ফলোয়ার আছে, জামাত ইসলামের ফলোয়ার আছে। কিন্তু এইসব ইউটিউব এদের সঙ্গে সংযুক্ত থাকার অর্থ এটা ফলোয়ার না। তবে হ্যাঁ, অনেকের মতে, ধরেন এখানে অনেক জঙ্গি গোষ্ঠী আছে, অনেক স্বাধীনতা বিরোধী শক্তি আছে, তাদের সঙ্গে ফেসবুক, ইউটিউবের অনেকের বক্তব্য মিলা যায়, তখন তারা ওখানে ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু এর অর্থ ওর ফলোয়ার তা না, এটা অত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। দ্যাট ইজ নট এ ফলোয়ার। তার ফেসবুকে সংযুক্ত আছে হয়তো 1 কোটি লোক আছে, এটা ফলোয়ার বলে না এটাকে। এটা একটা মিসপ্রেজেন্টেশন, আপনার একটা অপব্যাখ্যা সোশ্যাল মিডিয়ায় সবাই দিচ্ছে। আমি ঠিক আছে, কিন্তু তারপরে তো হচ্ছে যেভাবেই হোক তারা যা বলছে, সরকার সমর্থন দিচ্ছে, একটা পরোক্ষ সমর্থনের মাধ্যমে একটা গোষ্ঠী সরাসরি সক্রিয় অবস্থান করছে। এ ধরনের মব ভায়োলেন্স অথবা ভাঙচুর কিংবা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে যে স্মৃতি স্মারকগুলো আছে সেগুলো ভাঙচুর করার জন্য হচ্ছে। তো ভাই, এখন বিষয় হচ্ছে যে আপনি ফেসবুক বা মেটাকে অভিযোগ করার বিষয় বললেন ব্যক্তিগত জায়গা থেকে, আমি একটু জানতে চাচ্ছি যে এইভাবে একটা দেশে বিভক্তি সৃষ্টি করতে, হেট স্পিচ ছড়ানো, সন্ত্রাসী কার্যক্রম ঘটানো, এইগুলো আমাদের যেহেতু সরকার কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না, এক ধরনের পরোক্ষ সমর্থন দেওয়া হচ্ছে, আমরা সবাই জানি, এটি ওপেন সিক্রেট। আন্তর্জাতিকভাবে ফেসবুক মেটাকে আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত পর্যায় থেকে অভিযোগ জানানোর বাইরে আর কি আছে? আন্তর্জাতিক আইন অনুযায়ী যেহেতু বিদেশ থেকে এগুলো ছড়ানো হচ্ছে, তারা সংশ্লিষ্ট যে দেশে আছে সেই দেশের গভর্নমেন্টের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার কোনো পথ আছে কিনা? দেখুন, এখন এটি বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সুযোগ আছে, আপনি যদি কাজে লাগান। এই যে ধরেন গোপালগঞ্জের ঘটনা, এটা কি আপনি 15-20 বছর আগে কেউ কল্পনাও করছে যে হঠাৎ করে গিয়া একটা আইসিসিতে একটা মামলা করে দিবে? কল্পনাও করে না কিন্তু, তাই না? কিন্তু একটা মামলা কিন্তু আমরা দেখলাম ইউটিউবে যে আমেরিকান একটা মামলা হয়ে গেছে। তো মামলা হইলে যাই হোক, এটা তো একটা আলোচনা আসছে, এটা একটা অ্যানালাইসিস হবে। এই ধরনের সুযোগ সব জায়গায় আছে। আপনি যদি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা,
নিরাপত্তা, সার্বভৌমত্ব হুমকি স্বরূপ কোনো কাজ করা হচ্ছে, যে লোক করুক সেই লোক ওই দেশেও আপনি প্রতিকার চাইতে পারেন, এবং ওই দেশেও সেই প্রতিকারের ব্যবস্থা আইনই আছে। ধরুন বাংলাদেশের যে লেটেস্ট একটা আইন হয়েছে আপনি জানেন, সেখানে হলো যে এই দেশে যদি মানব পাচার আইন, যদি আপনি এমন কেউ হয় যার ব্যাংক থাইল্যান্ডের এক লোক, এদেশে আসেও না কিছু না, সে এখানে মানব পাচারের সঙ্গে সে সম্পৃক্ত গ্রুপের লগে, তার বিরুদ্ধে এখানে কোর্ট ওয়ারেন্ট দিয়ে জেল দিতে পারে। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, আগে ছিল বাংলাদেশি নাগরিক বাংলাদেশে অপরাধ করলে। কিন্তু এখন তো বিশ্বব্যাপী এই যখন আপনার এই জঙ্গি হামলা, অন্যান্য টেরোরিজম যখন বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন হয়েছে। বিশেষ করে আপনি যদি আমেরিকান সিটিজেনও হন, এবার আমেরিকান সিটিজেনেরও আপনি জানেন যে ট্রাম্প ব্যবস্থা নিচ্ছে। ওই যে আপনার ফিলিস্তিনি, তারা একটা মিছিল করেছিল এবং সেখানে মিছিলে তারা বলছে আমেরিকার যে পলিসি তার এগেইনস্টে তারা বিদ্রোহ করেছে, বলছে এটা অন্যায়, মানবাধিকার লঙ্ঘন। ওকে কিন্তু তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, আদালতও তাকে ওই সাপোর্ট দিয়েছে। এই সুযোগ থাকবে না কেন? সমস্ত দেশে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রি বলেন, উন্নত কান্ট্রি বলেন, আমেরিকা, চায়নার ইয়েতে হয়তো নাই, রাশিয়াতে, কিন্তু অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে ব্যবস্থা আছে। ওই দেশের কোনো নাগরিক যদি কোনো কিছু অন্য একটা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, জনগণের অশান্তি ক্রিয়েটের জন্য কোনো কারণ সৃষ্টি করে, তাহলে ওইখানেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আর ইন্টারন্যাশনালি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, ফেসবুক ইউটিউবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, বাংলাদেশও ব্যবস্থা নিতে পারে, সব জায়গায় ব্যবস্থা। কিন্তু এক্ষেত্রে বোধহয় আমরা আইনস্টাইনকে মানে স্মরণ করতে পারি। সম্ভবত আইনস্টাইন একটা কথা বলে গেছেন যে সমাজ ধ্বংস হয় কোনো সন্ত্রাসীর কারণে নয়, সমাজ ধ্বংস হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার কারণে। আপনি যেগুলোর প্রতি বারবার এমফাসাইজ করছেন যে ব্যক্তিগত জায়গা থেকে তো অনেক ধরনের অ্যাকশন নেওয়া যায় আইনগত অবস্থান থেকে, কিন্তু যারা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করছেন, সচেতন মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করছেন, এই বিষয়গুলো তো ভাবছেন না, এবং এই সুযোগে সেই খারাপ মানুষরা যা ইচ্ছে তাই করে যাচ্ছে। না, সেটি যে ভাবছেন না এই জন্যই আমি বলছি। আপনার একটা খেয়াল আছে কিনা আপনি দেখেন, 71 টিভি যখন নূরের বিরুদ্ধে একটা আপনার নারী নির্যাতনের কেস হলো যে নারী নির্যাতন করছে একজনে, কিন্তু তাকে কিন্তু সম্পৃক্ত করা হলো, তখন 71 টিভি তাদের টেলিভিশন মালিকদের সম্পর্কে একটা বিজ্ঞাপন তৈরি করে বারবার এটা দেখাচ্ছিল। এবং তারপরে 71 টিভির মধ্যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় তাদের যে আপনার তাদের ফেসবুকে বা ইউটিউবে যারা সংযুক্ত ছিল তারা ওখান থেকে কাট করা শুরু করলো। এবং তারপরে কিন্তু তাদের অনেক ওই যে ফলোয়ার, আপনারা যেটা বলেন দিট ইজ নট এ ফলোয়ার, তাদের সঙ্গে সংযুক্ত থাকার যে সংখ্যা সেটা অনেক কমে গেল, এবং পরবর্তীকালে কিন্তু তারা ওই বিজ্ঞাপনটা বন্ধ করে দিল। আপনারা যারা এই সমস্ত করছে, এদেশে 20 কোটি মানুষ, এদেশের 20 কোটি মানুষ, সচেতন মানুষ, সোশ্যাল মিডিয়া কতজনে দেখে? আমি তো মনে করি না যে 10 কোটি দেখে, তারও কম। তো যারা দেখে তারা যদি এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত ফালতু জিনিসগুলো তারা না দেখে, অটোমেটিক তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে, অটোমেটিক তাদের এই যে বলেন ফলোয়ার বলার আপনার যে ক্যাপাসিটি বা যে একটা ক্রেডিট সেটাও বন্ধ হয়ে যাবে, তখন এগুলো কমে যাবে। শুধু সম্ভবত ইনকামের জন্য না, এর মধ্যে পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অনেক ধরনের খেলা আছে, ডিপ স্টেটে খেলা চলছে, কারো না কারো এজেন্ট হয়ে অনেকে কাজ করছেন। এগুলো তো এখন ওপেন সিক্রেট, তো সেইগুলো তো ঠেকানোটা খুবই মুশকিল যদি আমরা কোনো কোনো ক্ষেত্রে আইনগত পদক্ষেপটা নিতে পারি এবং সচেতনতার জায়গা আপনি যদি বারবার বলছেন। আমি একটু যে জায়গাটি আপনি অ্যাড্রেস করছেন গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘনের কথা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সোচ্চার ছিল, ঠিক আছে, সন্ত্রাসী হামলা তারা ঠেকাবে, কিন্তু যেই 5 জন মানুষ নিহত হলেন, যদিও নিহত সংখ্যা নিয়ে গুঞ্জন রয়েছে, নানান ধরনের বিতর্ক রয়েছে, আমি একটা জায়গায় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। সেটি হচ্ছে যে ময়না তদন্ত করতে দেওয়া হলো না, এটি কার দুর্বলতা, কি কারণে? সরকার বলছে যে স্বজনেরা নিয়ে গেছে, কিন্তু স্বজনেরা, নিহতদের স্বজনেরা বলছেন যে আমাদেরকে তড়িঘড়ি করে লাশ দিয়ে দিয়েছে এবং দাফনের যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করতে বলেছে। এখানে কি ধরনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বা আইনের ব্যত্যয় ঘটছে? দেখুন, 2 ধরনের বক্তব্য। আপনার কোনো এক ভিকটিমের ভাই তারা বলছিল যে হাসপাতাল ডাক্তার আমাকে ময়না তদন্ত করতে দেয় নাই, এটাও কিন্তু আপনার এসছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা নিয়ে গেছে, দরকার হলে লাশ তুলে আবার ময়না তদন্ত করা হবে। দেখুন, ময়না তদন্তটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি কারণে মারা গেল এই তথ্যটা আজকে না হোক ভবিষ্যতে দরকার হতে পারে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট তো আমরা সবাই জানি, বাংলাদেশ সব সম্ভবের দেশ। এখানে এই এক সময় যখন পুলিশ গত জুলাইয়ের আগে আপনার থানা আক্রমণ করলো বা বিটিভি আক্রমণ করলো, সেখানে কিন্তু তাদের নিরাপত্তার জন্য তারা গুলি করেছে, কিন্তু তারা কিন্তু জানে না যে এই গুলি করার কারণে অফিসারকে একটা ট্রাইব্যুনাল ফেস করতে হবে। তো আজকের অবস্থা একই রকম। আজকে যারা মানবাধিকার লঙ্ঘন করছেন তারাও যে ভবিষ্যতে এরকম ফেস করতে হবে না, নোবডি ক্যান গ্যারান্টি, তাই না? এই জন্য গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু তখন প্রশ্ন আসবে যেটা কিভাবে হলো।
এইটি যে মারা গেল, মারা কি আপনার পিস্তলের গুলিতে গেল, না সেনাবাহিনীর হাতে যে আর্মস ছিল সেখানে গেল, নাকি আপনার ওই যে গোপালগঞ্জে যে আপনার টেটা মারে, আপনার লেজার মতো থাকে যেগুলো, ওই যে হাতের অস্ত্র, সেগুলো মারা গেল? সেগুলো তো আইডেন্টিফাই করার একমাত্র মাধ্যম হলো আপনার পোস্টমর্টম। তো পোস্টমর্টম না করলে তো সেই জিনিসটা ক্লিয়ার হবে না। অতএব আমি মনে করি, আমি বিশ্বাস করি, সেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যাদের পোস্টমর্টম করা হয় নাই, ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে এগুলো উঠিয়ে পোস্টমর্টম করা উচিত। যদি না করা হয় সেটা হবে একটা চরম আইনি ব্যত্যয়, কারণ আইনি ব্যত্যয়ের মাধ্যমে কিন্তু দায়বদ্ধতা সবাই আসবে। এই অভিযোগও আসতে পারে এই সরকার সহ সবার উপরে নির্দেশনা যে তাদের সুপারিয়ার রেসপন্সিবিলিটি, তাদের নির্দেশে এগুলো করতে দেওয়া হয় নাই, এটা একটা মানবাধিকার লঙ্ঘন। এই অভিযোগও কিন্তু ভবিষ্যতে আসবে না এমন কিছু বলা যায় না। কাজে আমার মনে হয় যে স্বচ্ছতার কারণেই তাদের এই যাদেরকে করা হয় না তাদের পোস্টমর্টম গুলো ম্যাজিস্ট্রেটের অনুমতি দিয়ে উঠিয়ে পোস্টমর্টম করে এটা সংশ্লিষ্ট বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। কিন্তু সে ধরনের উদ্যোগ সম্ভবত নেওয়া হয়েছে, আদালতের নির্দেশে মরদেহগুলো উত্তোলন করে পোস্টমর্টেম করা হবে, কিন্তু সাধারণ মানুষ কতটা আস্থা রাখবে এই প্রক্রিয়ার উপরে? তার কারণ যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সবই সরকারের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো, সংস্থাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন, এবং ডেভিড বার্গম্যান বিবিসির সাবেক সাংবাদিক, তিনি এই প্রশ্নটা অ্যারাইজ করেছেন, এবং ব্যারিস্টার সারা হোসেন আপনার অন্যতম কলিগ, তিনিও প্রশ্নটা রাইজ করেছেন। তো যত কিছুই করা হোক তার মধ্যে থেকে আমরা ন্যায় বিচারটা কতটুকু পাবো যদি এই প্রক্রিয়াতে সবকিছু এগোই? না দেখুন, এটা তো একটা ডকুমেন্ট। আমরা ন্যায় বিচার তো সুদূর পড়া হতো, ন্যায় বিচার তো এখন পাবেন কি পাবেন না এটা নিয়ে একটা বড় প্রশ্ন। ন্যায় বিচার বলতে আপনি কি মনে করছেন? ন্যায় বিচার কি মনে করছেন যে ওকে যে গুলি করলো সেই গুলিটা সে বৈধভাবে করলো কিনা, না অবৈধভাবে করলে তার শাস্তি, এটা কি আপনি ন্যায় বিচার যদি মনে করেন? এটা কিন্তু উদাহরণ আছে, এই যে আজকের ঘটনা হচ্ছে, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, ওই একই ধরনের ঘটনা। যে আপনার যখন একটা মব আসলো, ছাত্রদের আন্দোলন আসলো বা ঘেরাও আসলো, সেখানে তারা গুলি করেছে, এবং সেই গুলি করার কারণে পুলিশ কমিশনার, আইজিপি সব কিন্তু আসামি হয়ে তারা কিন্তু ফেস করছে। অতএব এই যে প্রাইমারি স্টেপে ওই সময় কিন্তু এই অভিযোগগুলো আপনার পোস্টমর্টম করতে দেয় না, এরকম অভিযোগ কিন্তু আগেও ছিল। এখনো এই বিষয়টা আসছে এরকম, কিন্তু প্রাইমারি স্টেজে ন্যায় বিচার এখন পাবেন এটা তো দরকার নাই, এখনই ন্যায় বিচার দরকার নাই। স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়নি, যেহেতু নানান ধরনের কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে গোপালগঞ্জ কেন আরো বিভিন্ন ইস্যুতে, তো এক্ষেত্রে স্বাধীন তদন্ত কমিটি ছাড়া কিভাবে এগুলোর প্রতিবেদন আসবে? দেখুন, আপনার এগুলা এই আপনারা যেটা চিন্তা করছেন সেই চিন্তাগুলো হলো অ্যাজ ইউজুয়াল লিগাল প্রসিডিওর। আমাদের দেশে অ্যাজ ইউজুয়াল কোনো কিছু কাজ করবে না। ধরেন বিডিআর হত্যার মামলা বিচারও হয়ে গেল, ফাঁসি হয়ে গেছে, তো ওটা তো আবার এখন তদন্ত চলতেছে, তাই না? তো এগুলো নিয়ে আপনার অত টেনশনের কিছু নাই। এই বিচার আজকে হোক কালকে হোক, যদি অভিযোগ থাকে সেটা একসময় না একসময় করার সুযোগ হবে, সেই ধৈর্যটা আপনাকে ধরতে হবে। এটা তো বাংলাদেশ তো ফুললি রুল অফ ল কান্ট্রি না, আপনাকে বুঝতে হবে। এখানে রুল অফ ল কান্ট্রি যেটাকে বলে, যেখানে যে কোনো বেআইনি ঘটনা ঘটলে, ব্যত্যয় ঘটলে আইনের আশ্রয় নেওয়া যাবে, ওই রকম কান্ট্রি আমাদের না। কাজে সেখানে আপনাকে ওয়েট করতে হবে কখন সময় সুযোগ আসবে আপনার ন্যায় বিচার নিশ্চিত করার। যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অনেকে 10-15 বছর কিন্তু অপেক্ষা করেছে, কিন্তু এখন কিন্তু তারা বিচারটা পাচ্ছে, এখন কিন্তু বিচার হচ্ছে। কাজে ওই রকম বিষয় এখনো আপনাকে, যারা ন্যায় বিচার জন্য মনে করেন যেটা বিচার হওয়া দরকার এবং বিচারের বিষয়বস্তু হলে, সে বিচারও একসময় না একসময় হবে, কারণ এটি সব সম্ভবের বাংলাদেশ, এখানে অসম্ভব বলে কিছু নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, নিশ্চয়ই অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ যেগুলো বলছিলেন, সাধারণ মানুষের দায়িত্ব আমরা এড়াতে পারি না, শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না, আমাদের দায়িত্বশীলতার জায়গায় অবশ্যই সেই পরিচয়টি তুলে ধরতে হবে। ভালো থাকুন, আল্লাহ।